দর্শক, স্বাগত জানাচ্ছি বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলতে চেষ্টা করব সাভার ট্র্যাজেডি এবং অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়টি নিয়ে। আমাদের স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ম শফিউল্লাহ, আর উপস্থিত আছেন সাবেক তথ্য সচিব এবং সাবেক পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান, আর উপস্থিত আছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের উপদেষ্টা জনাব তৌফিক রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই সাভারে ভবন ধসে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা গোটা দেশ কাঁদছে সাভারের এই দুঃখজনক ঘটনার জন্য এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আসলেই আমরা কখনোই প্রস্তুত ছিলাম না, কিন্তু বারবার কোনো না কোনো ভাবে আমাদেরকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শিল্প ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। একের পর এক আমাদের বিশেষ করে ঢাকায় ভবন ধসের ঘটনা ঘটলেও এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা, প্রতিরোধে যথাযথ ব্যবস্থা, কার্যকর পদক্ষেপ কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি, আপনারা জানেন। তো স্যার, আপনি যদি বলেন যে মানে এই একের পর এক এভাবে ঘটনাটা ঘটে যাচ্ছে, আমরা সাভারেই বিগত সময় স্পেকট্রামের ঘটনাটা জানি, যে এই ধরনের ঘটনাগুলো তারপরও আমাদের কেন আমরা সচেতন হচ্ছি না বা এই জায়গাটা আমাদের বোধোদয় হচ্ছে না, আসলে গ্যাপটা কোথায়? এখানে আমরা যতগুলো দুর্ঘটনা দেখছি, যেগুলি বিল্ডিং কলাপস নিয়ে, এগুলো মূলত কারণ হচ্ছে যে বিল্ডিংগুলো ডিজাইনের প্রবলেম আছে, কেউ সেই ডিজাইন মনিটর করা হয়নি, তারপর কনস্ট্রাকশনের প্রবলেম আছে, আবার অনেক সময় একটা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেও তার সার্ভিসের প্রবলেম আছে। তবে গার্মেন্টস সেক্টরে কেন এটা বেশি হচ্ছে, এখানে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সাধারণত গার্মেন্টস গুলো হয় একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, যেখানে অনেক লোক একসাথে কাজ করে। তো সেখানে যে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটলে পরে এটা বহু লোককে এফেক্ট করে। তো সাভারে যে ঘটনাটা ঘটেছে এবার, এইটা আপনারা শুনেছেন যে আগের দিন এখানে একটা ক্র্যাক ডেভেলপ করেছিল এবং লোকাল ইঞ্জিনিয়ার ওনারা বলেছিলেন যে এটা ব্যবহারের উপযুক্ত না, কাজেই এটাকে ঘোষণা করা হোক, কিছুদিনের জন্য পরিত্যক্ত ঘোষণা করা হোক। তো সেই সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো ছিল, ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু পরের ওই রাতেই বোধহয় সিদ্ধান্ত পাল্টে যায়। জি, পুলিশও উদ্যোগ নিয়েছিল যে তো এটা একটা বিল্ডিং, এরকম একটা দুর্যোগপূর্ণ বিল্ডিং এ আমি যদি অনেক লোককে তুলি, তার অর্থাৎ বিল্ডিং এর লোড বাড়িয়ে দেই, এটা একটা ডিজাস্টার হওয়াটা খুবই স্বাভাবিক। তো এই জন্য বলছি যে এটা একটা কমপ্লিটলি হিউম্যান মেড ডিজাস্টার, এটা নেচার তৈরি করেনি, আমরা তৈরি করেছি আর কি। তো এখন এই ধরনের ডিজাস্টার হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এগুলো কিন্তু একটা বিল্ডিং তৈরি করা, ডিজাইন করা, এগুলো টেকনিক্যাল বিষয়। তো সেই টেকনিক্যাল বিষয়ে যদি টেকনিক্যাল লোকেরা সিদ্ধান্ত না নেয় এবং দায়িত্ব যদি স্পেসিফাই করা না থাকে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এতগুলো দুর্ঘটনা ঘটছে, কাউকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না। জি, শুধু শাস্তির কথা, তদন্ত কমিটির কথা বারবার আমি শাস্তি দেওয়ার খুব জরুরি এই জন্য মনে করছি না, কিন্তু ব্যাপার হলো আমি যদি কাউকে দায়িত্ব না দেই ঠিক মতো, তাহলে শাস্তি কাকে দেব? যে সমস্যাটা এখানে আসছে। একসময় কথা উঠেছিল যে রাজুক সমস্ত বিল্ডিং তদারকি করবে, এবং রাজুকের জনবল তারা বলছে যে তাদের ডিজাইন চেক করা, ডিজাইন করে কনস্ট্রাকশন চেক করা, এগুলো করার জন্য যে জনবল লাগে সেটা তাদের নাই। রাজুক তো স্যার সবসময় একই কথা বলে আসছে, কয়েক অনেক বছর ধরে একই কথা বলে আসছে। তাহলে জনবল বাড়ানোর উদ্যোগ রাজুক কেন নেয় না? একটা জিনিসে যেরকম রাজুক কিছুটা ইমপ্রুভ করেছে, সেটা হচ্ছে যে রাজুক একটা নিয়ম করেছে, যেটা বিল্ডিং প্রজ্ঞাপনে আছে, যে আমি যে কোনো বিল্ডিং করতে হলে পরে সেই বিল্ডিং এর ডিজাইন যিনি করবেন সে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হতে হবে। এবং তাকে দায়িত্ব বহন করতে হবে। কোয়ালিফাইড মানে কি, দায়বদ্ধতা থাকবে, তার শুধু ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকলে হবে না, ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট থাকলে হবে না,
হি হ্যাজ টু বি এনলিস্টেড উইথ রাজুক, এবং তাকে রাজুকের সাথে এনলিস্টেড হতে হলে পরে তাকে কতগুলি কোয়ালিফিকেশন, তার একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে। আমরা ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স থেকে রাজুকের জন্য ইঞ্জিনিয়ার কারা কোয়ালিফাইড সেটা একটা লিস্ট আমরা করে দিই অনেক সময়, কিন্তু আমি এরপরে এটার কি হয় আমি জানি না। আচ্ছা, তো এখন যখন একটা বিল্ডিং যখন ডিজাইন করছে, ওটা কে সই করছে, এটল সই করছে কিনা, জি এবং সই ছাড়াই সেটা পাস হয়ে যাচ্ছে কিনা, সেটা যদি কেউ যদি সই করে থাকে যে আমি এটা ফাউন্ডেশন ডিজাইন করলাম, আমি সার্টিফাই করলাম, যেটা হয়, তার যদি ফাউন্ডেশনের জন্য যদি বিল্ডিং ভেঙে যায় তাহলে তো আমরা তাকে ধরতে পারি। যদি স্ট্রাকচারাল ফেলিয়ার হয় তাহলে তাকে ধরতে পারি। তারপর বিল্ডিং কমপ্লিশনের পরে যে সার্টিফিকেট দিয়ে হয়, কমপ্লিশন সার্টিফিকেট, অকুপেন্সি সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট গুলোর ব্যবস্থা রাখা হয়েছে, এগুলো যদি করা না হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনার মূল্যায়নটা কি, যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে আমাদের দেশে, জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে নষ্ট হচ্ছে, এবং এই ক্রমান্বয়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে, আমাদের অর্থনীতিতে আসলে নেতিবাচক কি ধরনের, জানমালের ক্ষতির পাশাপাশি কি ধরনের ভূমিকা পড়তে পারে, বা আপনি কি মনে করছেন যে আমরা কি ধরনের শঙ্কার মধ্যে আছি বর্তমানে? একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা ক্রমাগত হচ্ছে, শুধু হচ্ছে না, এটা বাড়ছে। প্রতিবারে জানমালের ক্ষয়ক্ষতি বাড়ছে, পরিমাণ বাড়ছে, আতঙ্ক বাড়ছে, এবং যার কারণে আমাদের সরকারের ব্যস্ততা বাড়ছে, জনগণের মধ্যে ব্যস্ততা বাড়ছে এবং আতঙ্ক বাড়ছে। একই সঙ্গে আমাদের যেসব সেক্টর, স্পেশালি এই যে গার্মেন্টস সেক্টর, যেটা নিয়ে আমরা গর্ব অনুভব করি যে আমাদের এই সেক্টরটা আমাদের ইকোনমিকে স্ট্রং ভিত্তির উপর দাঁড় করিয়েছে, সেখানে আমরা হুমকি খাচ্ছি। বারবার আমাদের হুমকি আসছে, রিস্ক আসছে। তো প্রবলেমগুলো হচ্ছে কেন? প্রথম হচ্ছে যে এটা হচ্ছে যখনই এ ধরনের একটা ডিজাস্টার হয়, যেটা উনি বললেন শ্রদ্ধেয় উপাচার্য মহোদয়, যে এটা মানুষের তৈরি, এটা কোনো প্রাকৃতিক কিছু না। জি, আমরা নিজেরাই এতদিনের 2-3 দিনের আমরা অবজারভেশনে যেটা দেখেছি, এটা মানুষই তৈরি করেছে। মানুষের নিষ্ক্রিয়তা অথবা মানুষের অকর্ম অথবা মানুষের কোনো আইনের প্রতি তোয়াক্কা না করা, মানুষের জানমালের প্রতি তোয়াক্কা না করা একটা ফল এটা। এবং পত্রিকায় যেভাবে সংবাদ শিরোনাম হয়েছে যে ডেকে এনে মানুষ খুন করেছে। আর এটা হচ্ছে, এর কারণ হচ্ছে ইনঅ্যাকশন হচ্ছে কি, আমরা অতীতের যে দুর্যোগ হয়েছে, ক্ষতি হয়েছে, এখান থেকে কোনো লেসন আমরা লার্ন করিনি এ পর্যন্ত। প্রত্যেকটা দুর্যোগ ঘটে যাওয়ার পরে ডেফিনেটলি আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। ফেইলিওরটা কোথায় ছিল, হিউম্যান ফেইলিওর, বা কারা ফেল করেছে। আপনি দেখুন, এই যে আমাদের দুঃখ হয় যে সাধারণ যন্ত্রপাতি উদ্ধার কাজের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটা সরকার চালাচ্ছি, এত বড় একটা সরকার, আমরা অনেক কিছু করছি, বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছি অনেক ক্ষেত্রে, সামান্য উদ্ধার কাজের জন্য সাধারণ জনগণকে সামান্য সাহায্য আমরা করতে পারছি না। এটা কত বড় একটা ফেইলিওর আমাদের। তারপরে হচ্ছে যে আমি আরো আশ্চর্য হয়েছি, একটি বিল্ডিং ধসে পড়েছে, তার জন্যই আমাদের যন্ত্রপাতির আরো যেটা যদি ব্যাপকভাবে এ ধরনের ঘটনা গত 2 দিন থেকে আমরা অবশ্যই আমরা ধন্যবাদ দিতে হয় মিডিয়াকে। মিডিয়া যেটা কাজ করেছে, যতটা কাজ করেছে, এটা অন্য কোন সেক্টর, ইভেন আমি বলবো, আমি নিজে দীর্ঘদিন গভর্নমেন্টে ছিলাম, গভর্নমেন্ট যে ফেল করেছে, মিডিয়া সেটাকে কিন্তু শুধরে দেওয়ার চেষ্টা করেছে। আজকে আমরা লক্ষ্য করলাম, আজকে 3 দিনের মাথায় আমাদের মন্ত্রী মহোদয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রেসের সামনে এসে বলেছেন আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে সবকিছু করেছি, কোনো ক্রাইসিস হয়নি, কোনো কিছু হয়নি 3 দিন পরে। তার মানে হচ্ছে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আপনি কিছু বলছেন না কেন? তারপর তার বোধোদয় হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। ছোটখাটো আমরা যখন আইলা এবং সিডরের সময় তখন আমরা কাজ করতাম, সরকারি কাজ, আমরা যেভাবে একটা মনিটরিং সিস্টেম চালু করেছিলাম, ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছিলাম, এবং আগাম প্রিপারেশন নেয়া, যে কোনো দুর্যোগের জন্য আগাম প্রিপারেশন নেয়া, এটাও দেখি এবারে কাজ করেনি, এবং ফেল করেছে সরকারি প্রতিষ্ঠানগুলো বেশি। এখানে যদি পিপলস সাপোর্ট, জনগণ যদি এগিয়ে না আসতেন, তাহলে ডিজাস্টার আরো কত বেশি হতো,
ভয়াবহ হতো, এটা রেজাল্ট আরো কত মারাত্মক হতো, এটা আমরা অনুমান করছি। এখন জি। আপনি যেটা বলছেন অর্থনীতিতে এটার প্রভাব কি, এটা যেহেতু গার্মেন্টস সেক্টর এবং আমরা আগেই বলেছি যে এটা আমাদের লাইফ লাইন, আমাদের অর্থনীতির লাইফ লাইন। এখন যেটা হচ্ছে গত 2 দিন থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো, বিবিসি বা অন্যান্য মিডিয়াগুলো একই সঙ্গে যেসব যারা যারা আমাদের বায়ার আছেন ইন্টারন্যাশনালি, যারা এই যে কি ওয়ালমার্ট, মার্কস স্পেন্সারের মতো বিশ্ব খ্যাত কোম্পানিগুলো তারা মিটিং এ বসছে যে বাংলাদেশ থেকে তারা আর আমদানি করবে কিনা এই ধরনের পোশাক, বাংলাদেশে অর্ডার প্লেস করা হবে কিনা। কারণ হচ্ছে কোন ধরনের কমপ্লায়েন্স হচ্ছে না বাংলাদেশে। এবং বাইরের বেশ কিছু পত্রিকা ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো সস্তায় কাজ নেবার জন্য বাংলাদেশে এসছে, তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা, উৎসাহিত করার ব্যাপারে, কারণ উৎসাহিত করে এবং তাদের দিক থেকেও এদেরকে ব্ল্যাক লিস্ট করা বা এরকম কিছু হতে পারে। বাট আলটিমেট ভিকটিম হয়ে যাবো আমরা। দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ওভারঅল ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, আর একটা হবে যে আমাদের সাধারণ মানুষ যারা একটা জীবন জীবিকার একটা ক্ষেত্র খুঁজে পেয়েছে, এই যে সস্তা হোক, বাট তারা বেকার থাকছে না, এই সেক্টরটা নষ্ট হয়ে যায়। এবং আমাদের জনসংখ্যার বিশাল একটা অংশ যারা মহিলারা একটা এমপ্লয়মেন্টের সোর্স পেয়েছে এখানে, এবং এখানে এসেই তারা মোটামুটি দুমুঠো ভাত খেতে পাচ্ছে, এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ এখন যারা লোকজন আছেন তাদের মেয়েদেরকে গার্মেন্টসে দিতে চাইবেন না, যারা মনে করবেন যে ঠিক আছে আমার মেয়েটা গ্রামে মরে গেলেও আমার সামনে মারা যাবে, কিন্তু এখানে মানুষের হাতে মরতে দিব না, এটা একটা বিরূপ প্রভাব তৈরি হবে। তো এটার ইম্প্যাক্টটা আজকে বোঝা যাবে না, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে বোঝা যাবে যে এটা আসলে কতটা ক্ষতি হচ্ছে। আজকে আমরা বুঝতে পারবো না, এটার ইম্প্যাক্ট আরো পরে দেখা যাবে, এবং একই সঙ্গে এটা চেইন রিঅ্যাকশন হবে অন্য অন্য সেক্টরে। আমরা যেহেতু ট্যুরিজমের কথা বলছি, আমি ট্যুরিজমে ছিলাম, আমি ট্যুরিজম প্রসঙ্গটা আমরা আসবো। আমি যেহেতু তৌফিক রহমান সাহেব আছেন, তৌফিক ভাই আপনার কাছে একটু সামাজিক একজন নেতৃবৃন্দ হিসেবে এবং আপনি একটা অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে আছেন, এই যে আমাদের দুর্ঘটনা একের পর এক দেশে ঘটে চলেছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, সামাজিক নেতৃবৃন্দ হিসেবে আপনি কিভাবে ব্যাপারটাকে মূল্যায়ন করেন, এবং পর্যটনের ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়তে পারে কিনা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বা কোনো দিক থেকে আপনার বিবেচনায় আপনি আপনার মূল্যায়নটা যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই সাভারে যারা আমাদের ভাই বোন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আসলে যে কোনো দুর্ঘটনাই, আমরা যেহেতু কাজ করি হচ্ছে দেশ নিয়ে, পুরো দেশ নিয়ে, এবং আমাদের পর্যটনই বোধহয় একমাত্র শিল্প, স্যার খুব ভালো মতো জানেন, এটি একটি সমন্বিত শিল্প, এবং মানে খালি চোখে আশেপাশে যা কিছু দেখা যায় সবকিছু পর্যটনের অন্তর্ভুক্ত। এবং আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে ভালো খবর, ইতিবাচক খবর খুব আস্তে আস্তে পৌঁছায়, আর নেতিবাচক খবর খুব দ্রুত পৌঁছায়। এবং সাভারের ঘটনা দেখবেন যে ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলি আছে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, আমি দেখি যে এটা লাইভ টেলিকাস্ট করছে বাইরে সব জায়গায়, এবং এটা তো নেতিবাচক প্রভাব পড়েছে, এবং আমাদের কিন্তু নেতিবাচক প্রভাবটা পড়া শুরু করেছে বছরের শুরুতেই। আপনি জানেন যে আমরা বাংলাদেশে, আমি যদি ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলি, বিদেশিরা বাংলাদেশে যারা আসে তাদের কিন্তু একটা সিজন ধরে কিন্তু আসে, এবং এই জানুয়ারি থেকে নিয়ে এপ্রিল পর্যন্তই আসলে আমাদের মেইন সিজন, আবার সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে। শুরুটা হয়েছিল কিন্তু আসলে এই হরতাল বা রাজনৈতিক সহিংসতা সেটা দিয়ে। এবং আপনাকে বলে রাখি যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসে আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত, আমরা একটা পরিসংখ্যান নিয়ে দেখেছি 1,500 থেকে 2,000 বিদেশি পর্যটক যারা শুধু বাংলাদেশে বেড়াতে আসতে চাচ্ছিল, যেটা কনফার্ম রিজার্ভেশন ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, একদম ক্যান্সেল হয়ে গেছে। এবং সেটা ধরেন আমি যদি টাকার অঙ্কে বলি তাও 40-50 কোটি টাকার মতো হবে। আরেকটা জিনিস হচ্ছে সমস্যা, যেটা ছোট্ট একটা পার্টের কথা আপনি, হ্যাঁ আমি একদম একটা অংশ কথা বলছি। আরেকটা সমস্যা হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে ওই কিছু কিছু পর্যটক, ধরেন আমাদের একটা গ্রুপ সাইজ ছিল 20 জন, সেটা এই রাজনৈতিক সহিংসতার কারণে কমে হয়েছে 2 জন বা 3 জন, কিন্তু তারা আসবেই। ফলে দেখেন যে আমাদের এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ হলো সরাসরি তো আমরা যেটা বলতে পারি যে গার্মেন্টস কে কেন্দ্র করেও তো অনেক বিদেশি আমাদের অনেক বায়ার আসে, এবং পর্যটনকে আমরা আসলে কয়েকটা
ভাগে শ্রেণীতে ভাগ করি। জি। আমরা যারা বিদেশে যারা আসে তাদেরকে আমরা বিজনেস ট্রাভেলার বলি। এটাও এখন UNWTO সংজ্ঞা অনুযায়ী যে যারা বাংলাদেশে আসছে বিজনেস ট্রাভেলার, তারা কিন্তু হয়তো ধরেন যে 5 দিনের জন্য আসছে, 4 দিনে তার কাজ শেষ হয়ে যাচ্ছে, একদিন সে ঢাকা শহরটা ঘুরে দেখতে চাচ্ছে, তারপর সে ধরেন একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে যাচ্ছে, সে একটা হোটেলে থাকছে। ফলে সবকিছুই আসলে পর্যটনের অংশ। সে একটা সুভিনির শপে যাচ্ছে, সে কিছু একটা কেনাকাটা করার জন্য, সবকিছু আসলে অংশ। আর এই জাতীয় নেতিবাচক ঘটনাগুলি, মানে ওই যেটা আমি একটু আগে বলছিলাম, এত দ্রুত ছড়ায়। আমরা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে যে টুরিস্টরা আমাদের এখানে আসার কথা, সেইটা কিন্তু ইনকোয়ারি আমরা এখনই পাচ্ছি। এই ভবন ধসের কারণেও পাচ্ছি, আমরা রাজনৈতিক সহিংসতার কারণেও পাচ্ছি। প্রতিদিন আমাদেরকে 10 থেকে 15টা ইমেইলের উত্তর দিতে হয় যে আসলে কি হয়েছে। এবং আরেকটা জিনিস স্যার নিশ্চয়ই ভালো জানবেন যে এই প্রতিটা দেশের যে FCO বলি আমরা, যেটা কমনওয়েলথ ফরেন অ্যাডভাইস, যেটা ফরেন কমনওয়েলথ অফিস, যেটা এটা অ্যাডভাইস করে সবাইকে এই দেশে যাবা না। যেমন লোনলি প্ল্যানেট 2011 সালকে ঘোষণা করেছিল যে 2011 সাল বিশ্বের মধ্যে ভ্রমণের জন্য বাংলাদেশ অন্যতম ওয়ান অফ দ্য। এটা হচ্ছে কি, কয়েকটা দেশ আমি উল্লেখ করে বলি যে UK, জাপান, USA, কানাডা, এদের ওয়েবসাইটে যদি আপনি যান, পরিষ্কার বলে দিচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে যেও না, গেলেও এই জায়গায় যেও না, এখান থেকে বেরোও না, রিকশায় উঠো না, সিএনজি তে উঠো না। মানে এটা পড়লে আপনার মনে হবে যে আমরা একটা মধ্যযুগীয় একটা জায়গায় বসবাস করছি। এবং আমাদের তো এক্স্যাক্টলি, এবং সেটা আমি আমাদের তরফ থেকে বলি যে আমাদেরও এখানে একটা ব্যর্থতা আছে। আমরা কিন্তু আসলে আমাদের ইতিবাচক বিষয়গুলি আসলে প্রকাশ করতে পারিনি, এমবাসির তরফ থেকেও পারিনি, সরকারি তরফ থেকেও পারিনি। আমরা সেই প্রসঙ্গটাতে আসবো, আমাদের ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপ দেওয়া যায়। আমরা আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন বিজনেস প্ল্যাটফর্ম। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস প্ল্যাটফর্মে। আমরা কথা বলছি সাভার ট্র্যাজেডি এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। স্যার, আপনি যদি একটু এই যে অগ্নি দুর্ঘটনা ঘটছে, তার ফলে ব্যাপকভাবে প্রাণহানি ঘটছে, এভাবে বিল্ডিং গুলো ধসে পড়ছে এবং অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, বিভিন্ন সময় সরকারি সংস্থাগুলো এগুলোকে চিহ্নিত করছে কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটি শুরু থেকেও কাজ করেছেন এবং এটির যে পরিবর্ধন যেটা হয়েছে সেটিতেও কাজ করেছেন। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আসলে এর অবস্থাটা কি, কেন এগুলো হচ্ছে না এবং আমরা কিভাবে আসলে কি ধরনের কার্যকর পদক্ষেপ নিলে এই জায়গাটা থেকে পরিত্রাণ পেতে পারি। এটা প্রথম কথা হলো, আমরা বিল্ডিং কোড কেন করলাম। বিল্ডিং কোডের উদ্দেশ্য ছিল যে কোনো স্ট্রাকচার আমরা তৈরি করি যেটা যাতে সেফ হয়, সেফটা কিন্তু প্রথম, এবং জনগণের যারা এটা ব্যবহার করবে তাদের জন্য যেন এটা সুখকর হয় আর কি। তো এবং এটা দেখার জন্য আমরা বিল্ডিং কোডে কিন্তু বলা আছে, একটা প্রভিশন ছিল যে বিল্ডিং কোড ইন্সপেক্টর থাকবে এবং সুপারভিশন থাকবে, একটা আলাদা অর্গানাইজেশনের প্রপোজাল ছিল। তো সেগুলো কিন্তু আর হয়নি। তাহলে পরে কথা আসলো যে কে এটা তাহলে সুপারভাইজ করবে, এটা রাজুকের উপর দায়িত্ব, ঢাকার জন্য রাজুকের উপর দায়িত্ব ফেলে আসে। আর দেশের বাইরে যেগুলো হবে সেগুলোর জন্য স্পেসিফিক্যালি ওইভাবে কিছু, রাজুকের সীমানার বাইরে যেগুলো হবে, বাইরে যেগুলো সেগুলোর জন্য কিছু বলা নেই স্যার। না, এখন যেটা হচ্ছে যে ঢাকার জন্য এর জন্য বিল্ডিং কোডে শুধু যেটা অ্যাকচুয়ালি বিল্ডিং কোডটা লেখা হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য। জি, কারণ তারা যখন বিল্ডিং তৈরি করবে তারা কতগুলি স্ট্যান্ডার্ড ফলো করবে, দিস আর মিনিমাম স্ট্যান্ডার্ড, মানে যেটা না করলে না। আর অ্যাকচুয়ালি যদি ভালো কিছু করে সেটা তো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম এটা করতেই হবে। তো এইটা পালন যদি না করি আমি, এবং কেউ যদি এটা দেখার না থাকে। স্যার, এখন যে জায়গাটা একটা গ্যাপ হচ্ছে যে এখন যিনি ভবনের মালিক, নির্মাতা যিনি, উনি প্রকৌশলীকে প্রেসার দিচ্ছেন যে না আমি এত রড দিতে পারবো না, আমি কলাম সাইজ এত দিতে পারবো না। হ্যাঁ, সেই জায়গাটাতে কোন প্রকৌশলী, যে কারণে ন্যাশনাল বিল্ডিং ইমারত নির্মাণ বিধিমালায় যে অপশনটা শেষ পর্যন্ত সংযুক্ত করা হয়েছে যে এখন থেকে স্থপতি প্রকৌশলীকে দায়ভার নিতে হবে যদি কোনো বিল্ডিং ধসে পড়ে, সেই প্রেক্ষাপট থেকেই তো এসেছে। তারপর এই ধরনের ঘটনাগুলো
কোন জায়গাটাতে গ্যাপ? এটা মানে এটা এটা এক্সিকিউট করা হচ্ছে না ঠিক মতো। এক্সিকিউট করলে পরে কিন্তু এটা হতো না। আমি যদি সাভারের ঘটনা বলি, জি যে এটা তো এখন ঘটলো 8 বছর আগে 2005-এ যখন সাভারে স্পেকট্রাম ফ্যাক্টরিতে হলো। তো ফ্যাক্টরির মালিককে যখন করা হলো যে তুমি এটা করলে কেন, মানে হোয়াই ডিড ইউ অ্যালাউ টু ডু ইট, তো তার জবাব হলো আমি তো একজন ইঞ্জিনিয়ারকে কাজ করতে দায়িত্ব দিয়েছি, দিয়েছি। আমি তো ইঞ্জিনিয়ারিং বুঝি না। জি তা এখন কাজে ইঞ্জিনিয়ার যে কাজ করেছে তার সাথে কি এগ্রিমেন্ট হয়েছে? স্যার সেটা একটা বিষয়। সাভারের স্পেকট্রামের যে ঘটনাটা ঘটেছিল, স্পেকট্রামটা একটা কর্নারের দিকে বিল্ডিংটা পড়ে গিয়েছিল। কলাম, হ্যাঁ একটা কলাম ইয়ের কারণে। এই ঘটনাটা কি হয়েছিল স্যার? সেই জায়গাটা থেকে আমরা কি কোনো শিক্ষা নিতে পারি? হ্যাঁ, এখানে কিন্তু একটা শিক্ষা আছে। আমি বলছি যে যারা শুধু ইঞ্জিনিয়ারদের জন্য একটা শিক্ষা আছে এবং আমাদের আর্কিটেক্টদের জন্য কিন্তু একটা এবং শিক্ষা আছে। ভবন মালিকদের জন্য সম্ভবত একটা শিক্ষা রয়েছে। সেখানে হলো যে সাভারের যে বিল্ডিংটা ছিল সেটা স্ট্রাকচারটা ছিল এরকম যে ওখানে প্রতিটা স্ল্যাব, এটা আমরা যেটা বলি আর কি, বিম কলাম ছাড়া জি শুধু স্ল্যাব এবং কলাম, এইরকম একটা স্ট্রাকচার ছিল। আচ্ছা এই ধরনের স্ট্রাকচার কিন্তু যত হাই রাইজ হবে তত আনস্টেবল হবে, এবং আমার কলাম ফেল করা মানে যে পুরো জিনিসটা ফেল করবে। এবং সাভারে কিন্তু তাই হয়েছে। আপনি সাভারে যদি ছবি দেখে থাকেন যে ফেলের সময় জি একটা স্ল্যাবের উপর একটা স্ল্যাব এমন ভাবে বসেছিল যার ভিতরে কেউ বাঁচার উপায় ছিল না। আর সাভারের যে অ্যাক্সিডেন্ট তাতে মাত্র 61 জন লোক, আমি স্পেকট্রামের যে ঘটনাটা, হ্যাঁ মানে স্পেকট্রামে যেটা 61 জন লোক মারা গেছিল। এটা সংখ্যা কিন্তু অনেক বেশি হতে পারত যদি এই ঘটনাটা রাত্রে মিডনাইটে না হয়ে যদি দিনের বেলা হতো। আচ্ছা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যতগুলি লোক ছিল তাদের পার্সেন্টেজ ওয়াইজ মৃতের সংখ্যা অনেক স্যার বেশি। আপনি যেটা বলেছেন যে প্রকৌশলীদের শিক্ষা নেবার আছে, আমি আসছি সেটাতে। আর এবার যে ঘটনাটা ঘটলো রানা প্লাজাতে, যেটা ঘটেছে রানা প্লাজাতে, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু নিচের তলায় অনেক লোক জীবিত আছে। আমি যেটা ছবি থেকে দেখতে পাচ্ছি যে ওই স্ট্রাকচারটা কিন্তু বিম কলাম সিস্টেমে আছে, বিমও আছে কলামও আছে। না যখন যেটা স্পেকট্রামে ছিল না, বিম কলাম সিস্টেমে যখন একটা স্ট্রাকচার ফেল করে তখন কিন্তু ওই যে বিম এবং কলামের মাঝখানে স্পেস তৈরি হয়, এবং ওই স্পেসের ভিতরে কিন্তু লোক বেঁচে যেতে পারে, যেটা এখানে হয়েছে। নাহলে এত মানে এখানে 3,000 উপরে মানে 4-5,000 লোক ছিল। তো সেখানে কিন্তু আমরা অলরেডি 3,000-এর উপরে লোক এভাকুয়েট করতে পারা গেছে। এটা যদি ওই স্পেকট্রামের আশা করা যায় যে 72 ঘন্টা পর্যন্ত যেটা বলা হয়ে থাকে যে উদ্ধারের যে পদ্ধতি, সেখানে আরো অনেক মানুষ। আমি এই জন্য বলছি যে এটা আমি আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের জন্য বলবো যে দিস ইজ এ এক্সাম্পল। আমরা যখন বলি যে তুমি যখন স্ট্রাকচার সিলেক্ট করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা যদিও ঠিক মতো হয়নি, স্ট্রাকচারটা ঠিক মতো করা হয়নি, হয়তো কংক্রিটের কোয়ালিটি ঠিক ছিল না, স্পেকট্রাম থেকে তুলনামূলক ভালো ছিল। না ভালো ছিল আমি বলবো না, ভালো ছিল, ভালো হলে তার এটা ফেল করতো না। মানে আমি বলছি তুলনামূলক ভালো ছিল। সিস্টেমটা, স্ট্রাকচারাল সিস্টেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা লেসন, এটা আমরা সবসময় বলি, কিন্তু এখানে ইট ইজ এ ক্লিয়ার কাট এক্সাম্পল যে এই স্ট্রাকচারাল সিস্টেমের উপরে অনেক কি হতে পারে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখন যেটা রানা প্লাজায় যে ঘটনাটা ঘটলো, এটা তো একদম কমপ্লিটলি আনওয়ারেন্টেড। স্যার একটা জিনিস একটু জানতে চাই যে স্পেকট্রামের ঘটনাটা কি ঘটেছিল, মূলত রানা প্লাজার ঘটনাটা কি ঘটেছে আপনার বিবেচনায়? দুটোর ভিতর একটা কমন জিনিস হচ্ছে দুটো বিল্ডিং এর কোনোটাই ঠিক মতো তৈরি করা হয়নি। দিস ইজ কমন। গ্যাপটা কোথায় স্যার? মেজর এটা ছিল। আমি রানা প্লাজার সম্বন্ধে বলতে পারবো না, কারণ তাদের ড্রয়িং দেখি নাই, কিভাবে ডিজাইন করেছে, ফাউন্ডেশন ঠিক মতো হয়েছে কিনা। তাহলে স্যার স্পেকট্রামের ঘটনাটা যদি বলেন। স্পেকট্রামের ব্যাপার যেটা হলো, স্পেকট্রামে যখন এই ঘটনা ঘটে আমরা তখন ভেবেছিলাম যে ওর নর্থ ওয়েস্ট ইস্ট একটা কর্নারে দেবে গেছিল, তো আমরা ভেবেছিলাম যে এটা ফাউন্ডেশন ফেলিয়ার হয়েছে। আচ্ছা, তো পরে যখন সমস্ত ডেব্রিজ রিমুভ করা হলো দেখা গেল যে ফাউন্ডেশন গুলো কোথাও যেখানে আছে, যেখানে পাইল লেভেল ছিল ওই জায়গায় আছে, শুধু একটা কলামের জায়গায় কংক্রিটিং ঠিক মতো হয়নি, যার কারণে ওই জায়গাটা ফেল করেছে। ওইটা ফেল করার কারণে পুরো বিল্ডিং কে পুল করেছে। এখন স্যার কংক্রিটিং ঠিক না হওয়ার কারণটা কি ছিল? কারণ ছিল ওখানে সম্ভবত ওরা যে কংক্রিটিংটা করে এটা আন্ডার ওয়াটার কংক্রিটিং করেছে, সেখানে পানি ছিল, তার ভিতরে ঢালাইটা দিয়েছে, যার ফলে কংক্রিটের কোনো স্ট্যান্ড জমাট বাঁধতে পারেনি, শুধু কয়েকটি রডের উপর দাঁড়িয়েছিল। সেটা একটা সময় যে ফল করেছে। তো এইটা এখানে ডিজাইনেরও ফল্ট ছিল। ডিজাইন ওয়াজ ভেরি টাইট ডিজাইন। আর্থকুয়েকের জন্য ডিজাইন করা হয়নি, এবং আর্থকুয়েক হলে পরে এই বিল্ডিং কিন্তু ফেল করতো।
তারপরে যে বিল্ডিং এর যে ব্যবহার লোড, তারা সিঁড়ির উপরে সমস্ত কিছু স্ট্যাক করে রেখেছিল। কাজে আমরা শুধু বিল্ডিং তৈরি না, বিল্ডিং তৈরি করার পরে যে বিল্ডিং এ যে ব্যবহার করছে, কোন জায়গায় কত লোড দিতে হবে, কোন জায়গায় ডিজাইনের সাথে মিল রেখে যদি লোড না দেয়, সে তার জন্য কিন্তু কলাপস করতে পারে। জি, ডক্টর মাহবুবুর রহমান, আপনি প্রশাসনে দীর্ঘদিন ছিলেন, কয়েকটি মন্ত্রণালয়ে সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমরা কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার একটা ব্যাপার দেখি, রাজনৈতিক একটা প্রভাব দেখি, যে যার যার জায়গা থেকে, সরকারি দল বিরোধী দল, সে যার যার জায়গা থেকে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে এই ঘটনা নিয়েও আমরা কিন্তু ব্যাপকভাবে আমাদের অনেক হতাশাজনক চিত্র, আমরা অনাকাঙ্ক্ষিত কিছু বক্তব্য আমরা দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছ থেকে পেয়েছি। তো সেই জায়গা থেকে যে প্রশাসনিক যে দুর্বলতা এবং এই প্রশাসনিক দুর্বলতার জায়গাগুলো কিভাবে তৈরি হয়, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলেন। বিশেষ করে রাজুক বহু বছর ধরেই বলছে যে তাদের লোকবলের সংকট, লোকবলের কারণে এই সমস্যাগুলো সমাধান তারা করতে পারছে না। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে যে আমাদের এতটুকু একটা দেশ অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী না, আমাদের দুর্যোগকালীন প্রস্তুতির জন্য যদি আমরা এই পরিমাণ ব্যয় করি তাহলে আমাদের তো অন্য দিকে আমাদের সংকট তৈরি হবে। স্যার, হ্যাঁ, প্রশাসনিক জটিলতার কথা আসছে, আমরা যখনই একটা বিল্ডিং এরকম ড্যামেজ হয় আমরা একটা কমিটি করে দিই। এখন এই সাভারের ঘটনাতে তিনটা কমিটি করা হয়েছে। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে, একটা মিনিস্ট্রি অফ লেবার থেকে, আর একটা বোধহয়, যাই হোক। তা একটা জিনিস আপনারা আমার কাছে খুব মানে আমি খুব গ্রহণ করতে পারছি না, যে একটা কমিটিতে 5 জন সদস্য আছে, তার মধ্যে একজনও ইঞ্জিনিয়ার নেই, একজনও আর্কিটেক্ট নেই, এবং তাদেরকে বলা হয়েছে যে এইটা ফেল করার কারণ সম্বন্ধে তারা বলবেন। তো মুশকিল হচ্ছে কি, যে এই যে প্রশাসনিক যে সমস্যাগুলো, যেটা যে আমরা অনেক সময় অনেক কিছুর ব্যাপারে হয়তো আমাদের আন্তরিকতা আছে, সলভ করতে যাই, কিন্তু এমন ভাবে সলভ করতে যাই যেটা সলিউশন হয় না। তো ফলে হচ্ছে কি যে আমাদের যে, আমি জাস্ট ওনার সাথে একমত হয়ে এই কথা বলছি যে আমি যতদিন যোগাযোগ সচিব ছিলাম, উনি লক্ষ্য করেছেন যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ওনাদের ইনভলভ করার চেষ্টা করছে, এবং ওনারা বুয়েটের সাথে আমরা এত ক্লোজলি কাজ করি, শুধু বুয়েট না, অন্যান্য যে টেকনিক্যাল অর্গানাইজ, বিকজ আমার তখন মন্ত্রণালয় ছিল টেকনিক্যাল মিনিস্ট্রি, আমার মন্ত্রীও শেষ মন্ত্রী অ্যাডভাইজার যিনি, উনি নিজেও ইঞ্জিনিয়ার ছিলেন, এবং বিশেষ করে প্রফেসর আলমগীর মজিবুল হক, উনি, প্রফেসর শফিউল্লাহ সাহেব, প্রফেসর জামিলুর রেজা আমাদের রেগুলার পার্টনার ছিলেন সবকিছুতে, কারণ এটা ওনাদের কাজ, আমরা এক্সিকিউট করব, বাট ওনারা তো ওপিনিয়ন তো দিতে পারবেন। তো আর একটা ওনার আগের যে আলোচনা আপনি যেটা বলেছেন যে আমরা ওই যে শিক্ষা, আগের যে স্পেকট্রামের ওখান থেকে কি শিক্ষা নিয়েছি, এটা অ্যাপ্লাই করেছি কিনা, আসলে শিক্ষাটা আমরা ডকুমেন্টেশন করেছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শিক্ষা আমরা নিতে পারি, কিন্তু এই শিক্ষাটা কাজে লাগানোর জন্য তো ডকুমেন্টেশন দরকার। আমি জাস্ট একটা উদাহরণ দিই আপনাকে, যখন যমুনা ব্রিজে ফাটল ধরলো, তখন কেবল আমি জয়েন করেছি, ফাটল ধরার সঙ্গে সঙ্গে তার পরের দিন, একদিন বা 2 দিন পরে আমি প্রফেসর জামিলুর রেজা চৌধুরী স্যার এবং আরো কয়েকজন প্রকৌশলী, হুন্দায় যারা ছিল ডিজাইনার, তাদেরকে নিয়ে আমরা ভিজিট করেছি, এসে আমরা সিরিজ অফ মিটিং করেছি, করার পরে আমরা পুরো জিনিসটা কিন্তু আমি ডকুমেন্টেশন করেছি, রেকর্ড করেছি, একদম অডিও ভিডিও সব। আমাকে জামিলুর রেজা স্যার জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করছো? আর যেটা আপনার ছাত্রদের জন্য। আজকে থেকে 50 বছর পরে লোকজন জিজ্ঞেস করবে যমুনা ব্রিজে ফাটল ধরেছিল, কিভাবে তোমরা ম্যানেজ করেছো, ছাত্র এটা পড়বে কেস স্টাডি হিসেবে, সেই জন্য ডকুমেন্টেশন করেছি। স্যার খুব অ্যাপ্রিসিয়েট করলেন। সিমিলারলি মেঘনা গোমতী ব্রিজ এবং মেঘনা ব্রিজে যখন জয়েন্ট নষ্ট হয়ে গেল, হ্যাঁ 5 বছর আগের কথা, তখন আমরা যে কাজগুলো করেছিলাম আমাদের লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে, পুরো জিনিস কিন্তু আমি ডকুমেন্টেশন করেছি, এবং আমার সম্ভবত আমাদের রোডসে সবকিছু আছে, সংরক্ষিত আছে, যাতে করে ফিউচার লোকজন এটা কাজে লাগাতে পারে। সুতরাং যেটা আমরা শিখেছি সেটা ডকুমেন্টেশন আগে প্রয়োজন। শিখাটা আমি নেক্সট মডিউলে নিয়ে আসব আমাদের ছাত্রদের জন্য অথবা প্র্যাকটিশনারদের জন্য, সেটা নিয়ে আসলে অন্যরা এটা থেকে উপকৃত হতে পারবেন। এটা আমি ফিউচারে সবার জন্য অ্যাপিল করব যে এইভাবে যাতে কাজ করেন।
আর যেটা আপনি বললেন যে আমাদের ব্যুরোক্রেসিতে আমাদের সমন্বয়হীনতা, যেটা এটা আমি এই জায়গাটাতে আরেকটু বলতে চাই যে যারা প্রশাসনে আপনারা যারা কাজ করেছেন করছেন তারা তো আমাদের বাইরের কেউ না, আমরাই তো সবকিছু, আমাদের দেশেরই সবকিছু। তো তারপরও একটা আমলাতান্ত্রিক জটিলতা শব্দটা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু খুব পরিচিত একটা শব্দ। আমরা আপনাদেরকে সাধারণ মানুষ দোষারোপ করে থাকি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা এরকম হয়েছে। এই জায়গাটা থেকে আমাদের তো বের হয়ে আসা দরকার। একইভাবে রাজনীতিবিদরাও কিন্তু অনেক সময় প্রশাসনিক কর্মকর্তাদেরকে দোষারোপ করে থাকেন, আবার প্রশাসনিক কর্মকর্তারা রাজনীতিবিদদের উপর দোষারোপ করে থাকেন। স্যার আছেন, আমি ছোট্ট একটি আমার দেখা অভিজ্ঞতার জায়গা থেকে বলতে চাই, আমি নাম না করেই বলছি। কোন একটি ফ্লাইওভারের কাজের ব্যাপারে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তার খোলাখুলি অভিমত সভায় উল্লেখ করেছিলেন। তো একজন মন্ত্রী মহোদয় মিটিং এর পরে বলেছিলেন যে আপনার এগুলো বলার দরকার কি? হ্যাঁ, মানে ওটি সরকারের পক্ষে যাচ্ছে না, অথচ জনগণের পক্ষে যাচ্ছে, কিন্তু ওটা বলা যাবে না, কারণ ওটা সরকারের চিন্তা ভাবনা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় পরিপন্থী, হোক সেটা জনস্বার্থে। এই যে ব্যাপারগুলো, এই যে জটিলতাগুলো কিন্তু তৈরি হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি তো এখন যদি আপনার অভিজ্ঞতা থেকে যদি খোলাখুলি একটু বলেন। না, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমি ব্যুরোক্রেসিতে ছিলাম তাই বলে আমি দোষ নেব না বা আমার দুর্বলতাকে আমি স্বীকার করব না, সেটা ঠিক হবে না। আপনারা জানেন আমাদের ব্যুরোক্রেসিতে খুবই খুবই ব্রিলিয়ান্ট অফিসারও আছে যারা রেগুলার কাজ করেন, যারা প্রফেশনালি কাজ করার চিন্তা করেন। এরকম অফিসারও আছেন যারা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যে কাজ টাজ ফেলে অন্য কাজ করেন। এটা একদম দুঃখজনক হলেও সত্য কথা, এবং এটার সংখ্যা দিন দিনই বাড়ছে। যার ফলে এইসব কর্মকর্তারা অত্যন্ত দুঃখজনক যে তারা নিজেদের হোমওয়ার্ক করেন না এবং নিজের অফিসের কাজগুলো সঠিক মতো করেন না, এবং না করে কি করেন, সবসময় ফায়দা লুটের জন্য, ফায়দা লাভের জন্য পলিটিশিয়ানদের পিছনে ঘোরাঘুরি করেন। আবার অন্যদিকে যারা পলিটিশিয়ান আছেন তারা কিন্তু এই রিয়েলিটিটা বুঝতে পারেন না। এবং আরো অসুবিধা হচ্ছে কি, আমাদের এই যে প্রফেশনাল ইউটিলাইজেশন অফ ব্যুরোক্রেটস, যে যেটা জানবে তাকে সেই জায়গায় বসানো, এটা হচ্ছে না। জি, আমরা যখন একজন অফিসের বাইরে পড়াশোনা করে আসেন, আমেরিকার মতো জায়গা, হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসেন, দেখা যাচ্ছে সে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়াশোনা করেছে, পরের দিন তাকে ধর্ম মন্ত্রণালয় দিয়েছে। হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। এটা আমি সংস্থাপন সচিবও ছিলাম, এগুলো আমরা একটা কমিটি করেছি যে সঠিক লোককে সঠিক জায়গায় বসানোর জন্য, যদিও তদবির হয় যে আমি ওখানে যাব না, তারপরও আমরা স্ট্রংলি এটা হ্যান্ডেল করার চেষ্টা করেছিলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে, এটা রিয়েলিটি, বাস্তবতা। আমি জানি না কেউ খুশি হবেন কেউ বেজার হবেন, সেটা হচ্ছে সরকারের শেষ সময়। সেখানে আমাদের আমলাদের মধ্যেও একটা শ্রেণী আছেন, তারা কিন্তু কাজকর্মে একটু অন্যমনস্ক হয়ে গেছেন। আমার সহকর্মীরা যারা আমাদের সঙ্গে কাজ করেছেন হয়তো মনে কষ্ট পাবেন, হুইচ ইজ ট্রু। আমি মাঝে মাঝে ফোন করি অনেকের কলিগদের সাথে ফোন করে জানার জন্য, বেশিরভাগ সময় উত্তর পাই যে স্যার সিটে নেই, কোথায় কোনো মিটিং এসে, ওখানে ফোন করি না উনি ওখানেও নেই। মানে এটা সরকারের শেষ সময় দেখে, তার মানে হচ্ছে কি একটা শৈথিল্য প্রশাসনে এসে গেছে। আচ্ছা, এই শৈথিল্যটা কেন, আমরা সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, বিজনেস প্ল্যাটফর্মে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আশা করছি ততক্ষণ আপনারা এশিয়ান টিভির সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস প্ল্যাটফর্মে। ডক্টর মাহবুবুর রহমান, আপনি যে কথাটি বলছিলেন। না, আমি যে শৈথিল্যের কথা যেটা বললাম, যে শৈথিল্য, এই শৈথিল্যতাটা কেন? আমরা কিন্তু এটাও বিভিন্ন সময় শুনে থাকি যে কেউ কেউ কিন্তু অনেক সময় বাধ্য হন। একই অভিযোগ কিন্তু রাজনীতিবিদরাও করে থাকেন, আবার অনেক সময় মন্ত্রী আমলাদের বিরুদ্ধে বলছেন আমলারা। এই যে পরস্পর অনেক সময় শোনা যায় সাধারণ মানুষ। এটা শোনা গেলেও এটা যে সত্যতা নাই তা না। এটা কত, একজন জুনিয়র অফিসার যদি এগুলো করেন তাকে ক্ষমা করা যায়, কারণ তার সামনে প্রমোশন পড়ে আছে। সেক্রেটারি হয়ে যাওয়ার পরে তার কি চাওয়ার আছে? তার তো এক্সটেনশন এটা সেটা হয়তো চিন্তা করে, বাট একজন, আমি মনে করি সরকারি চাকরিতে একজন সেক্রেটারি হয়ে যাওয়ার পরে তার কন্ট্রিবিউট করা ছাড়া আর কিছু নেই, তাকে কন্ট্রিবিউট করতে হবে। বাট এটা না করে, ওই যে বললাম যে কে সরকার ক্ষমতায় আসে কি হয় না হয়, ঠিক আছে দেখা যাক না, একটু চিন্তা ভাবনা করে নেই, এগুলো করে একটু শৈথিল্য। আরেকটা হচ্ছে যোগ্যতার একটা প্রশ্ন আছে, সবাই সমান যোগ্য নয়। আপনি দেখবেন এই যে এটাও খুব দুঃখজনক হলেও সত্য, এটা শুধু এই গভর্নমেন্টের ব্যাপার না,
অতীতের গভর্নমেন্টগুলো যেটা করেছে, অত্যন্ত যোগ্য কিছু লোককে বসিয়ে রেখেছে, বেতন দিচ্ছে, কোনো কাজে আসছে না তারা। আসলে এই চিত্রটি সব সরকারের সময় প্রায় একই রকমই লক্ষ্য করা হ্যাঁ, যাচ্ছে। সেটাই বলছি, বাট ট্রেন্ডটা বাড়ছে আর কি, যতই দিন যাচ্ছে এটা বাড়ছে আর কি। হ্যাঁ, এবং এটা কৌশলও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি, আপনি যোগ্য লোকগুলো কাজ করার সুযোগও পাচ্ছে না। যারা কাজ করার মতো, যাদের যোগ্যতা আছে, যারা সিরিয়াস, তাদের হয়তো বসে আছে। বাট আমরা এই জায়গাটাতে আলোচনা করছিলাম এই কারণে যে রাজুক তার দুর্বলতার কথা বিগত বহু বছর ধরেই বলছে, এবং রাজুকের সেই অনেক সাফল্যের ভেতরে অনেক ব্যর্থতাও রয়েছে। তো সেই জায়গাটাতে আমরা আলোচনা আবারও আসব। আমি এবার একটু তৌফিক ভাই, পর্যটন নিয়ে কাজ করেন আপনি, আপনাদের অনেক কয়েকটি অ্যাসোসিয়েশন রয়েছে যারা পর্যটন নিয়ে কাজ করছেন। তো আপনি কি একটু আমাদের অর্থনীতিতে সাভারের ঘটনা বা দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ইত্যাদি যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, আসলে আমাদের পর্যটনকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলো যদি কিভাবে আমরা অর্থনীতিকে আরো স্বাবলম্বী করে তুলতে পারি, ধরেন ভবিষ্যতের জন্য আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখি, যে আমরা পৃথিবীতে অনেক কিছু কিছু দেশ দেখেছি যারা একসময় গার্মেন্টসে ভালো করত। শ্রীলঙ্কার কথা বলতে পারি, তারা কিন্তু 10 বছর গার্মেন্টস থেকে দূরে সরে গিয়েছিল, আবারও তারা শুরু করেছে। তা আমরা সেটা আশা করি না। তারপরে যদি এমন কোনো পরিস্থিতি আমাদের তৈরি হয় যে গার্মেন্টস যেভাবে আস্তে 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 একটু খারাপের দিকে যাচ্ছে, অনেক ছোট ছোট কোম্পানি হয়তো বসে যাবে, তারা কাজ করতে পারবে না, তো সেরকম পরিস্থিতিতে একটা ব্যাকআপের জন্য আমাদের কি পর্যটন কোনো ভূমিকা, কর্মসংস্থানের ক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে আপনার বিবেচনায়? জি, ধন্যবাদ। অনেক বড় ভূমিকা রাখতে পারে। তার আগে একটু স্যার যে কথাটি একটু আগে বলছিলেন সাভারের দুর্ঘটনা নিয়ে, আমি ছোট্ট করে 1 মিনিট একটু বলি। যে লেসনের কথা বলা হচ্ছিল, শিক্ষা নেওয়ার কথা বলা হচ্ছিল, এখন লেসন টু হুম? আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে কেউ দায়িত্ব স্বীকার করতে চায় না। অথচ আমরা বাইরের দেশগুলিতে দেখি যে একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করে ফেলছেন এবং তাকে বলার প্রয়োজন হচ্ছে না। আপনি দেখেন যে ভবনের মালিক, যে দুজন বোধহয় 3 দিন পরে গিয়ে আত্মসমর্পণ করলেন, তাদেরকে বারংবার বলা হচ্ছিল যে আপনারা আত্মসমর্পণ করেন, বিজেপি থেকে বলা হচ্ছিল, সরকারি তরফ থেকে বলা হচ্ছিল, কিন্তু এই মানবিক জায়গাটাই নেই কারোই, যে আমার কারণে বা আমার আন্ডারে এই 1,500, 2,000, 3,000 শ্রমিক, তাদের আমি অভিভাবক, এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, সুতরাং মানবিক কারণেই আমার উচিত সেখানে গিয়ে আমার আত্মপক্ষ সমর্থন করা। সেটা হচ্ছে না। আর কেউ দায়িত্ব নিতে চায় না, সরকার দায়িত্ব নিতে চায় না, গার্মেন্টস মালিকরা দায়িত্ব নিতে চায় না, ভবন মালিকরা দায়িত্ব নিতে চায় না। বিজেএমই একটা এত বড় অর্গানাইজেশন, তাদের কিন্তু সেই অর্থে কোনো কর্মকাণ্ড আমরা সেখানে দেখিনি, অথচ তারাই কিন্তু সবার আগে যাওয়ার কথা ছিল। সুতরাং এই সংস্কৃতিটা আমাদের এখানে তৈরি হওয়া প্রয়োজন। আপনি যেটা বলছিলেন যে পর্যটন কিরকম ইম্প্যাক্ট ফেলে, আমি যদি একটু গ্লোবাল সিনারিও যদি আপনাকে একটু বলি, একটু স্ট্যাটিস্টিক্স যদি আমি আপনাকে বলি, 2012-তে WTTC, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল, এটি একটি ইউকে ভিত্তিক অর্গানাইজেশন, তারা প্রতি বছর একটা অ্যাসেসমেন্ট করে থাকে যে কোন দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারা 2012-এ দেখিয়েছে যে টোটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, টোটাল জিডিপিতে 2012-এ 9% কন্ট্রিবিউট করেছে, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 5% কন্ট্রিবিউট করেছে, এবং ওয়ার্ল্ড এক্সপোর্টের ক্ষেত্রে 5% কন্ট্রিবিউট করেছে, এবং ডিরেক্ট কন্ট্রিবিউশন জিডিপিতে $6.6 ট্রিলিয়ন। বলা হচ্ছে পৃথিবীতে এখন 11টা জবের মধ্যে একটা জব হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজমের জব, এবং এটা হচ্ছে ট্যুরিজমের জবটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প, এবং গত বছর প্রায় 10% নতুন জব ক্রিয়েট হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড। আমি একটু শুধু কর্মসংস্থানের সাথে একটু যোগ করতে চাই, আশা করি আপনারাও একমত হবেন, দর্শকরা একমত হবেন, যে সম্মানজনক একটি কর্মসংস্থানের ক্ষেত্র। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং গত বছর যে ওয়ার্ল্ড ওয়াইড যে কর্মসংস্থান হয়েছে তার 10% এসছে ট্রাভেল এন্ড ট্যুরিজম, একা ট্রাভেল ট্যুরিজম থেকে। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলির কথা একটু বলি, ধরেন সার্কের দেশগুলির কথা আমি যদি বলি, দেখেন পাকিস্তান একটি নেতিবাচক একটা দেশ, প্রতিদিন কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, সবকিছু হচ্ছে। 2012-এ পাকিস্তানে 1 মিলিয়ন ট্যুরিস্ট তারা ক্রস করে ফেলেছে বাই ডিসেম্বর 15-এ তারা পাকিস্তানে 10 লক্ষ পর্যটক অলরেডি ক্রস করে ফেলেছে। এবং সেটা স্ট্যাটিস্টিক্স নেওয়ার আমি চেষ্টা করলাম, আমি দেখি যে তার মধ্যে 50% হচ্ছে এনআরপি, নন রেসিডেন্ট পাকিস্তানিজ, দোজ হু আর হোল্ডিং দ্য বাইরের পাসপোর্ট হোল্ডিং করছে, 26% হচ্ছে বিজনেস ট্রাভেলার, এবং 14% হচ্ছে অ্যাবসলিউটলি লেজার ট্রাভেলার। তার মানে 10 লক্ষ যদি হয়, 14% মানে 1,40,000 যারা শুধুমাত্র পাকিস্তানের বেড়াতে যাচ্ছে, তাদের সৌন্দর্য, তাদের আর্কিওলজি, তাদের হেরিটেজ দেখার জন্য। আপনি চিন্তা করে দেখেন, পাশের দেশ
মিয়ানমারে গত বছর 1 মিলিয়ন টুরিস্ট ক্রস করে গেছে, অথচ মিয়ানমার সম্পর্কেও কিন্তু আমাদের একটা ওপেন না, তার অনেক অনেক রকম ধারণা আছে। আপনি শ্রীলঙ্কার কথা বলছিলেন, শ্রীলঙ্কা কিন্তু একসময় গার্মেন্টসে অত্যন্ত ছিল, এবং আমরা অনেকেই জানি শ্রীলঙ্কা থেকে অনেক কিছু আমাদের এখানে এসছে গার্মেন্টসে। শ্রীলঙ্কা কিন্তু এখন আবার কিন্তু ট্যুরিজমের মাধ্যমে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে। গত বছর শ্রীলঙ্কায় প্রায় 8 থেকে 8.5 লক্ষ পর্যটক শ্রীলঙ্কায় গেছে। আচ্ছা, জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কিন্তু বলেছে যে 2020 সাল নাগাদ বিশ্বে পর্যটকের সংখ্যা হবে 160 কোটি এবং পর্যটন খাত থেকে 8 লাখ কোটি মার্কিন ডলার আয় হবে। আমরা সেই জায়গাটাতে সম্ভাবনার একটা জায়গাতে কিন্তু আছি যে আমরা যদি আমাদের ঘরকে গোছাতে পারি, এই ধরনের সমস্যাগুলো, রাজনৈতিক অস্থিরতা বা এই যে সামাজিক অস্থিরতাগুলো যেগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে এই 8 লাখ কোটি মার্কিন ডলারের অনেক অংশ কিন্তু একটা ক্ষুদ্র অংশ যদি আমরা আমাদের ঘরে আনতে পারি, সেটা কিন্তু আমাদের বিশালভাবে। আপনি ব্যাকআপ সাপোর্টের কথা বলছিলেন, ব্যাকআপ সাপোর্টের জন্য কিন্তু ট্যুরিজমই একমাত্র, মানে বাংলাদেশের মতো একটা দেশে ট্যুরিজম ছাড়া, পর্যটন ছাড়া এই গার্মেন্টস কে ব্যাকআপ করার মতো এই মুহূর্তে কোনো রেডি প্রোডাক্ট আছে বলে আমার জানা নেই। স্যার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। বাট আছে এখানে, আমি ইন্টারভিউ সরি, সেখানে এই যে আপনি যেটা প্রচন্ড সম্ভাবনা আমাদের পর্যটন খাতে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড, যে উনি কয়েকটা দেশের উদাহরণ দিয়েছে। আমি মালদ্বীপে ছিলাম 4 বছর, জাতিসংঘে চাকরি করেছি। সেখানে সুনামিতে, যে বছর মালদ্বীপ সুনামিতে বিধ্বস্ত হলো, তার পরের বছর তাদের পপুলেশনের ডাবল সংখ্যা আসছে পর্যটক। 1 বছর পরে মালদ্বীপে তারা ম্যানেজ করে ফেলেছে। আর আমরা কি করছি আজকে, আমি আপনার এখানে আসার আগে আমি জাস্ট আমাদের 6th 5-year প্ল্যানের বইটা আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারে আমি সেখানে দেখছি যে আমরা সরকারের রোলটা কি। সেখানে আমি ভাবছি পভার্টি এলিভিয়েশন চ্যাপ্টারে হয়তো পর্যটন পাবো, পেলাম না। সারা বই ঘেটে, প্ল্যানের সারা বই ঘেটে আমি 30 পৃষ্ঠায় একটা শব্দ শুধু ট্যুরিজম পেলাম, একটা শব্দ, একটা অক্ষর সেখানে, তাও পিপিপি প্রজেক্টের ক্ষেত্রে ট্যুরিজম একটা শব্দ পেলাম। এখন গভর্নমেন্টের কমিটমেন্টটা কোথায়? সেক্ষেত্রে আমরা আগেও, আমি থাকতেও করেছি, প্রাইভেট সেক্টরকে ইনভলভ না করলে কিন্তু পর্যটন হবে না, গ্লোবালি করা হচ্ছে। এটা আমার এই ক্ষেত্রে সাজেশন। এখানে বোধহয় আরেকটা জিনিস আছে, আপনার যদি ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম থাকে, আমার রোড কমিউনিকেশন, রেল কমিউনিকেশন, সিকিউরিটি, এইগুলি যদি না থাকে, আমার ট্যুরিজম অ্যাট্রাক্ট করবে না। জি, আমি যত চেষ্টাই করি, আমি যদি সিকিউরিটি, আমার যে আসবে সে যদি মনে করে যে এখানে আমি সেফ থাকবো না, এখানে আমার অসুখ হতে পারে, চিকিৎসা পাবো না, আমি এখানে হাইজ্যাক্ট হতে পারি, আমি পাবো না, সে কেন আসবে? সেই জায়গাটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরকম যদি বিল্ডিং এর অ্যাক্সিডেন্টের খবর শুনে, জি জি আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে আমরা অদূর ভবিষ্যতে আমরা একটা সাফল্যজনক জায়গায় পৌঁছে যেতে পারবো। আমাদের বাংলাদেশে জনসম্পদ, আমাদের যে জনগণ আছে সেটি জনসম্পদ। তো আমরা আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমাদের দেশে সম্ভাবনা রয়েছে এবং আমাদের অর্থও রয়েছে। তো সবকিছু কাজে লাগিয়ে আমরা যে সমস্যাগুলোর মধ্যে আছি সেগুলি কাজে লাগিয়ে আমরা ক্রমেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেই আশাবাদ রেখে শেষ করবো আজকের অনুষ্ঠান। আপনারা স্টুডিওতে এসেছেন কষ্ট করে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।